ব্যাসিলিকা বম চার্চে চলে এসেছি। गोल बन होते हैं, उसे सिलोन बोलते हैं, जो खाल में मिट्टी भी होते हैं। ग्रीन होता है, ग्रीन के बाद पीला होता है। ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের গোয়ায় থার্ড ডে। আর সকালবেলা উঠে রিসর্টের ফুলগুলো দেখতে তো খুবই ভালো লাগে। আজকে ভোরবেলা উঠে পড়েছি ডোনাপাওলা জেটিতে সূর্যোদয় দেখব বলে। যেহেতু ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছি ডোনাপাওলা জেটি থেকে, তাই ভাবলাম আজকে একটু চলে যাই। কিন্তু ডোনাপাওলা জেটিতে এসে দেখছি পুরো সূর্যমামা কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে যেন আজকে সূর্যমামা উঠবেই না। এখন ঘড়িতে বাজে 8টা, আর একটু পরে এই সূর্যমামা এমন প্রখর রোদ্দুর দেবে যে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যেতে হবে। যাই হোক, দু একটা ফটো তুলে রিসর্টে ঢুকছি, সেই সময় ময়ূরের দর্শন। আমি প্রত্যেক দিনই কোথাও না কোথাও ঠিক ময়ূর দেখতে পেয়ে যাচ্ছি। এত ভালো লাগছে ময়ূর দেখতে। আর ভোরবেলা, রাত্রিবেলা, সন্ধেবেলা সব সময় ময়ূরের ডাক শুনতে পাচ্ছি। যদিও ময়ূরের ডাকটা খুবই কর্কশ, মনে হবে যেন কোনো বন্য জন্তু ডাকছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি। যাই হোক, এখন আমার এই ময়ূরগুলোর সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। এই যে দেখুন, পাউরুটি দিচ্ছে রিসর্টের ওপর থেকে একটা ছেলে, আর সেইগুলো খুঁটে খুঁটে খাবে বলে রোজই কিন্তু এখানে আসছে। ময়ূর দেখে আমরা চটপট রেডি হয়ে নিলাম, আমাদের গাড়ি এসে গেছে। আজকে আমরা এক্সপ্লোর করব ওল্ড গোয়ার কয়েকটি চার্চ আর সাউথ গোয়ারও কয়েকটি জায়গা। ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, আমরা ব্যাসিলিকা বম চার্চে চলে এসেছি, তো সেখানেই যাচ্ছি এখন। চলুন দেখতে থাকুন। খুব সুন্দর, এটা 500 বছর পুরনো একটা চার্চ, আর এটা হচ্ছে ওল্ড গোয়ার একটা ভালো একটা দেখার জায়গা, তো সেখানেই এখন যাচ্ছি। চলুন। গোয়ার পাঞ্জিম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই চার্চটি অবস্থিত, ব্যাসিলিকা অফ বম জেসাস চার্চ। যে জায়গাটিতে এটা অবস্থিত তার নাম হচ্ছে বেগিনিনাম। এই জায়গাকে ওল্ড গোয়া বলা হয়। 15ই মে 1605 সালে এটা তৈরি হয়েছিল। এটি একটি ক্যাথলিক চার্চ। সোম থেকে শনি পর্যন্ত 9টা থেকে 5টা পর্যন্ত বিকেল খোলা থাকে, আবার রবিবার 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। আপনারা শুনলে হয়তো খুবই অবাক হবেন, এই চার্চে যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের মৃত শরীর প্রায় 460 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু কোনো প্রিজারভেটিভ ছাড়াই এই মৃত শরীর এখনও তরতাজা আছে। 2014 সালে এই মৃতদেহকে বার করা হয়েছিল। ব্যাসিলিকা অফ বম জেসাস চার্চটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এখানে ক্যামেরা করা অ্যালাউ নয়। আমি যেগুলো শেয়ার করছি এগুলো বাইরের দৃশ্য। আর যেখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের মৃতদেহ রাখা আছে সেখানে তো ক্যামেরা করা একদমই যাবে না। আপনারা গোয়া এলে অবশ্যই কিন্তু এই চার্চটি দর্শন করতে ভুলবেন না। চলুন আমরা দেখে নিই। চার্চ থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পেলাম। এখানে যিশুর একটা স্ট্যাচুও আছে। এখানে ফটো তুললাম, ভিডিও শ্যুট করলাম, করে আমরা চলে গেলাম নেক্সট গন্তব্যস্থল। আর যেতে যেতে এই চার্চটার বাইরের দৃশ্যটা দেখে বেশ ভালো লাগলো। এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও এখনও কিন্তু ভালোই আছে। আর এটা লাল পাথর দিয়ে তৈরি। এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে। মালদা থেকে কিছু বাঙালি এসেছে রিপেয়ারিং করতে, তাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। তারাও আমাদের জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছে। তারপরে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, এই ব্যাসিলিকা বম জেসাসের অপোজিটেই শেখ ক্যাথিড্রাল চার্চে। সেই ক্যাথিড্রাল চার্চটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1619 সালে আর শেষ হয়েছিল 1640 সালে। এটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। এটি 17th সেঞ্চুরিতে স্থাপিত সবচেয়ে বড় চার্চ। এটা ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট চার্চ। ফার্স্ট হলো কেরালার সেন্ট ফ্রান্সিস চার্চ। আর বাইরের পরিবেশটা এরকম সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে তাই তুলতে পারিনি। আর এখান থেকে ব্যাসিলিকা বম জেসাস চার্চটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, ঠিক মুখোমুখি। আর এবারে আমাদের পরবর্তী গন্তব্যস্থল সেন্ট অগাস্টিন চার্চ। এই সেন্ট অগাস্টিন চার্চটি 1602 সালে স্থাপিত হয়েছিল। এটি গোয়ার হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, কিন্তু বর্তমানে পুরোটাই ধ্বংসস্তূপ। এই পিলারটা বা টাওয়ারটার উচ্চতা 46 মিটার। আর এই দিকে সমস্ত ধ্বংসপ্রাপ্ত পিলারগুলো সাজানো আছে। চারিদিকটাই ভর্তি শুধু ধ্বংসপ্রাপ্ত পিলার।
আর এটাতে একটি ঘন্টা ছিল, খুব বড় একটা ঘন্টা ছিল, যেটা পাঞ্জিম চার্চে খুলে লাগানো হয়েছে। আর এটা প্রথম ধ্বংস হতে শুরু করে 1842 খ্রিস্টাব্দে একবার, দ্বিতীয়বার 1931 খ্রিস্টাব্দে, আর তৃতীয়বার 1938 খ্রিস্টাব্দে। ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও এই জায়গাতে যেখানে যেভাবে ছিল ঠিক সেইভাবে নাম লিখে লিখে সুন্দর করে সাজানো আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এটা। আপনারা অবশ্যই গোয়া এলে এই সেন্ট অগাস্টিন চার্চে ঘুরতে আসবেন। এটা একটা ঐতিহ্য বহন করে এই গোয়ার। পুরো চার্চটাকে ভালোভাবে ঘুরে দেখে নিলাম। সবচেয়ে ভালো লেগেছে 46 মিটার দীর্ঘ এই টাওয়ারটা দেখতে। এবার আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগোলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল মাঙ্গেশি টেম্পল। মাঙ্গেশি টেম্পল গোয়ার পন্ডার মাঙ্গেশি ভিলেজে অবস্থিত। এটি পাঞ্জিম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটা সাউথ গোয়া থেকে খুব কাছে পড়ে। এখানে বহু পর্যটক আসেন। এই মন্দিরটা 18শো শতাব্দীতে তৈরি হয়েছিল। এই মন্দিরটাকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে। আর এই 7 মঞ্জিলা স্তম্ভটাও অসাধারণ লাগছে। আর এখানে এলে অবশ্যই আপনারা ফুল কিছু পরে আসবেন। হাফ প্যান্ট বা স্কার্ট চলবে না। আমরা যেহেতু হাফ প্যান্ট পরে এসেছিলাম তাই আমাদেরকে আবার ড্রেস ভাড়া করতে হলো। আর একবার শিব দেবী পার্বতীর কাছে বাঘ রূপে প্রকট হয়েছিলেন। দেবী পার্বতী তখন শিবকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলেন। তখন দেবী পার্বতীর মুখ থেকে রক্ষসাম গিরি স্বাহা এই শব্দটি বার হয়। এর অর্থ হলো, হে গিরিরাজ আমায় রক্ষা করো। তখন থেকে শিব মাঙ্গিরিস নামে এখানে পূজিত হতে থাকে। এখানে আধ্যাত্মিক মাহাত্ম্য প্রচুর। এখানে একটি 7 মঞ্জিলা দ্বীপস্তম্ভ আছে। যখন সেখানে প্রদীপ জ্বালানো হয় অসাধারণ একটা সুন্দর দৃশ্য তৈরি হয়। 1543 সালে গোয়া পর্তুগাল অনুশাসনে হিন্দু টেম্পলগুলোর অনেক ক্ষতি হয়েছিল। সেই আক্রমণ থেকে বাঁচানোর জন্য শিবলিঙ্গকে মূল মন্দির থেকে বর্তমান স্থলে স্থানান্তরিত করা হয়েছিল। এই মাঙ্গেশি টেম্পলটিকে 2 বার পুনরুদ্ধার করা হয়েছিল। প্রথমবার 1890 সালে মারাঠাদের হাত থেকে, তারপর 1973 সালে মন্দিরকে পুনরুদ্ধার করা হয়েছিল। যদি আপনারা গোয়া আসেন অবশ্যই কিন্তু এই টেম্পল ভিজিট করতে ভুলবেন না। এখানে বহু পর্যটক আসে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল শান্তা দুর্গা মন্দির। ওড়িয়ার হরের মধ্যে শান্তি করানোর দেবী হলো শান্তা দুর্গা মা। গোয়ার পাঞ্জিম থেকে প্রায় 33 কিলোমিটার দূরে পন্ডাতে এই মন্দির অবস্থিত। গোয়ার সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরের মধ্যে অন্যতম হল এই শান্তা দুর্গার মন্দির। মন্দিরের প্রবেশে এরকম একটা কুণ্ডু আছে আর মন্দিরটি পূর্বমুখী। স্থানীয় লোক শান্তা দুর্গাকে শান্তি দেবী বলেন। পৌরাণিক গল্পে কথিত আছে যে একবার ভোলানাথ শিব আর ভগবান বিষ্ণুর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যেটা থামতেই চাইছিল না। স্বয়ং ব্রহ্মা তখন মাতা পার্বতীকে যুদ্ধ শান্ত করানোর অনুরোধ করেন। মাতা পার্বতী তখন শান্তি দেবী রূপে ভগবান বিষ্ণুকে ডান হাতে আর ভোলানাথ শিবকে বাঁ হাতে তুলে নেন। তখন যুদ্ধ সমাপ্ত হয়। মাতা পার্বতী বিষ্ণু আর শিবের মধ্যে শান্তি স্থাপন করেন। এই জন্যই একে শান্তেরি বা শান্তা দুর্গা মন্দির বলে। পাহাড়ি ঘেরা সুন্দর একটি রাস্তা ধরে এবার আমরা চললাম সাউথ গোয়ার মোস্ট পপুলার অ্যান্ড ফেমাস বিচ কোলভা বিচ। আরব সাগরের তীরে ছোট্ট একটি গ্রাম হলো কোলভা। গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে প্রায় 39 কিলোমিটার আর মাডগাঁও রেল স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে গোয়ার সবচেয়ে বড় বিচ কোলভা বিচ অবস্থিত। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চায় অপূর্ণতা চোখে। আমরা চলে এলাম কোলভা বিচে। আর কোলভা বিচের বৈশিষ্ট্য কি জানেন তো? এখানকার বালির রং পুরো সাদা। এখানে একটি রিভার সমুদ্রের সঙ্গে মিশেছে। আর প্রায় 2 কিলোমিটার দূরেই আছে বেনোলিয়াম বিচ। এখানে ইন্ডিয়ান ট্যুরিস্ট তো আসেনি, তার সঙ্গে সঙ্গে বহু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টও কিন্তু আসেন। নর্থ গোয়ার বিচগুলো সাধারণত দেখবেন ক্রাউডেড হয়, কিন্তু সাউথ গোয়ার শান্ত নিরিবিলি নির্জন বিচে যদি সময় কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু কোলভা বিচে আসবেন। আর এখানকার জল তো ক্রিস্টাল ক্লিয়ার। আমার তো দেখে খুবই নামতে ইচ্ছা করছে। আমার সঙ্গী সাথীরা সবাই বলছে এই বিচে নামবে আর এনজয় করবে। তাহলে ওরা চান করুক আর আমি একটু বিশ্রাম নিই, বসি, কারণ ব্যাগ দেখারও তো লোকের দরকার। সমুদ্রের এই বিশালতা একবার দেখুন বন্ধুরা। একবার এলে বারবার আসতে ইচ্ছা করে, সে পুরী হোক কিংবা দীঘা কিংবা গোয়া। আর আমার তো দেখে নাচতে ইচ্ছা করছিল, তাই একটু নেচেও নিলাম।
নর্থ গোয়ার প্রায় সব বিচেতেই অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়, কিন্তু সাউথ গোয়ার কোলভা বিচেতেই আপনারা এসে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন। এখানে নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয়, জেট স্কি, ব্যানানা রাইড, তারপরে প্যারাসেলিং, বোট রাইড, সমস্ত কিছু হয়। এখানে সেন্টার আছে, বারবার এসে আমাদের বলছে করার জন্য, কিন্তু আমরা কিছুই করব না। এখানে অনেক নামি দামি হোটেল, রেস্তোরাঁ সমস্ত কিছু আছে। যদি আপনারা চান যে এখানে থাকতে, তাহলে অবশ্যই কিন্তু এখানে থাকতে পারেন। আর এখানে যে রেস্টুরেন্টগুলো আছে, এখানে যদি আপনারা খাবার খান তাহলে এই সিটগুলো আপনাদের জন্য ফ্রি থাকবে। যদি না খাবার খান তাহলে আপনাদের যে 2 ঘন্টায় 200 টাকা পে করতে হবে। আমি দেখলাম যে মাটি বালি এগুলো সমুদ্রে ফিল করতে আমার বেশি ভালো লাগে, তাই মাটিতেই একটা টেবিল ক্লথ পেতে বসে পড়লাম। আর আমার সঙ্গী সাথীরা সব চলে গেছে সমুদ্রে, ওরা তো দারুণ সমুদ্র এনজয় করছে, আর আমি বসে বসে দেখছি, খুব ভালো লাগছে। এই সমুদ্র এনজয় জলে নেমেই যে করতে হবে তার কোনো মানে নেই, এই প্রাকৃতিক সৌন্দর্যটা যে বসে বসে ফিল করছি এটাই অনেক, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই কিন্তু যদি শান্ত নিরিবিলি কোনো বিচে ঘুরতে চান তাহলে কোলভা বিচ কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। আর আমাদের ঘোরা হয়ে গেল, এবার দেখুন একটা প্যারাসিলিংয়ের জন্য রেডি হচ্ছে। খুব ছোট বাচ্চা, এই 12-13 বছর হবে, সে কিন্তু বেশ সাহসের পরিচয় দিয়েছে, প্যারাসিলিং করছে। আমার ছেলেকে বললাম ও করবে না। আর এই যে দেখুন কি সুন্দর উঠেও গেল। হাওয়া এখানে প্রচুর হাওয়া, মানে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্যই এখানে প্যারাসেলিংগুলো ভালো হয়। আর এটা প্যারাসেলিংটা জলে নামবে না, এই আপনার এদের তুলে এই ডাঙার মানে বিচের মধ্যেই এরা উড়বে, তারপর হচ্ছে আবার নামিয়ে দেবে, বিচেতেই ওড়াবে, কিন্তু জলে বোটটা থাকবে, বোটের সঙ্গে বাঁধা আছে। আমি দূরে দেখাতে পারলাম না, তো এবার নামছে, বেশ ভালো লাগলো দেখতে, খুব সুন্দর। ওরা উড়লো, বাচ্চা মেয়েটা সাহস মানে বলতে হবে, বেশ ভালো আছে। আমার এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো করতে বললেই ভয় লাগে। একজন গার্ড আছে যদিও, যে ও গার্ড করে নিয়ে যাচ্ছে, এবার নেমেও পড়লো। কোলভা বিচে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সাহাকারি স্পাইস ফার্ম। গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে প্রায় 28 কিলোমিটার দূরে গোয়ার পন্ডাতে অবস্থিত এই সাহাকারি স্পাইস ফার্ম। এখানে আপনারা নানান ধরনের স্পাইসের গাছ দেখতে পারবেন, শুধু কেশর ছাড়া। কেশর তো কাশ্মীরেই হয়, সেই জন্য কেশরটা আপনি দেখতে পাবেন না। এছাড়া নানান ধরনের স্পাইস সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। আমরা চলে এলাম গোয়ার পন্ডার সাহাকারি স্পাইস ফার্মে। তো প্রথমেই ঢোকার মুখেই ফুল ছুঁড়ে আপনাকে অভ্যর্থনা জানানো হবে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কত গাঁদা ফুল পড়ে আছে, সবার মাথায় এরম করে ফুল ছুঁড়ে দিল, বেশ ভালো লাগলো। বাইরে এসে ঘুরতে এসে এরম অভ্যর্থনা পেতে কার না ভালো লাগে। এবার আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেতে যাচ্ছি। তো এখানে হার্বস টি আছে এক ধরনের, সেটাই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হচ্ছে, বেশ ভালো লাগলো। আপনারা চাইলে 2 গ্লাসও নিতে পারেন, কারণ সব কিছুই এখানে আনলিমিটেড। 500 টাকায় আপনারা এবারে খেতেও পারবেন। আমরা লাঞ্চের টাইম হয়ে গেছিলো, এবার ভাবছি লাঞ্চ করে নেবো আগে, তারপর গার্ডেনটা এক্সপ্লোর করব। তো চাটা খেয়ে নিয়ে এবারে আমরা যাচ্ছি আমাদের লাঞ্চের ঘরে। তো এখানে লাঞ্চে আপনাদের কোঙ্কনি ডিশ আছে, ভেজ আছে, নন ভেজ আছে, যা ইচ্ছা আপনারা খেতে পারেন। তবে দেখলাম ভেজটাই বেশি ভালো, চিকেন বা মাছটা কোনোটাই ভালো লাগেনি, ভেজটাই আমাদের ভালো লেগেছে। এবার এখানে দোকানে আপনারা চাইলে নানান রকম অরিজিনাল স্পাইস যেগুলো আছে কিনতে পারেন, প্রত্যেকটাই জেনুইন। আমরাও কিছু স্পাইস কিনে নিলাম। এবার আমাদের গাইড এসে গেছে, ওরা আমাদের সমস্ত বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কি কি গাছ এখানে আছে এবং তার কি কি উপকারিতা সবই বলবে। চলুন তাহলে দেখি। रोल बन होते हैं, उसे सिलोन बोलते हैं, जो खाने में मीठी भी होते हैं। आप लोगों को दालचीनी खरीदे तो रोल बन खरीदे, ये रोल होता है डायरेक्टली स्किन पे नहीं लगाना है, डाइल्यूट करके लगाना है कोकोनट के तेल से। बाहर का जो कवर होता है उसे कहते हैं जावित्री, दोनों गरम मसाले में यूज करते हैं। कार्डमम, बट इलायची 2 तरीके होते हैं, ग्रीन एंड ब्लैक। छोटी इलायची बड़ी इलायची बोलते हैं, ये छोटी इलायची का बुश है। इलायची कभी ऊपर नहीं लगते हैं, वहाँ रूट्स के ऊपर शूट्स आते हैं, वही इलायची लगते हैं। और ये पूरा बुश हमें 20-30 ग्राम इलायची देता है। हाँ ये देखिए, ये इलायची छोटी इलायची, और एक सारा सर ने खरीद के रखा है। एक तो लेने से एक
करते हैं। एक फ्रूट के अंदर ना 20-30 सीड्स होते हैं, उसे निकाल के सुखा के रोस्ट करके पाउडर बनता है, दूध मिला के मीठा बनाना पड़ता है। उसी सीड के ऊपर ना पल्प होता है व्हाइट कलर का, जिससे लोशन बनता है, कोको बटर बोलते हैं, जो कॉस्मेटिक प्रोडक्ट में यूज करते हैं। किसी पेड़ पे चढ़ा सकते हैं, वहाँ लगे देखे काली मिर्च ग्रीन कलर के, ग्रीन पेपर एंड रेड पेपर विनेगर सॉल्ट वाटर में डालोगे तो सेमी कलर रहता है, जिसे अच्छा चाइनीज फूड में यूज किया जाता है। और ब्लैक पेपर एसिडिटी के लिए अच्छा होता है, व्हाइट आंखों के लिए अच्छा होता है। बट लॉन्ग एक फूल होता है, खिलने से पहले कली निकालते हैं, खिलने दिया तो वेस्ट हो गया, इसलिए कली निकालते हैं। तो इसे प्रोसेस करना पड़ता है। प्रोसेस फिक्स हुआ तो हमको वनीला की बीन्स मिलती है, फलियां मिलती है। और बीन्स रेडी होने में 9 मंथ लगता है। और ग्रीन होता है, ग्रीन के बाद पीला होता है। आप लोगों ने अभी खाना खाया होगा यहाँ, तो आपको छोटे से कटोर में एक रेड कलर का लिक्विड सा दिया हुआ है, वही देखो नहीं कोकम से बनाया है। वो डाइट कोकम बहुत अच्छा होता है, सोल कड़ी बोलते हैं। आप जो इमली यूज करते हैं ना, उससे जो तो गोवा में कोकम यूज करते हैं, खट्टा मीठा सा टेस्ट होता है। एक कोकम आपको गोवा या महाराष्ट्र साइड में मिलता है। इन बैंगलोर भी यूज टैमरिंड, बहुत अच्छा फ्लेवर वो था उसका। डिफरेंट है, आप लोग टेस्ट करोगे अलग अलग टेस्ट लगेगा। इसे ऑल स्पाइस बोलते हैं। सारे मसाले एक्चुअल में इसी गरम मसाला बनता है। पिया है कभी? नहीं दिया, सुनाया? गोवा में ही बनता है। काजू फेनी गोवा का लोकल दारू है, स्पेशल लोग गोवा में फेनी के लिए आते हैं। गोवा में दारू बनाने के लिए, फेनी बनाने के लाइसेंस की जरूरत नहीं होती, कोई कभी गोवा में बना सकता है। तो यहाँ बनता है, मार्च अप्रैल में सीजन होता है। फ्रूट देखो ऐसा दिखता है, आर्टिफिशियल है, मार्च अप्रैल में सीजन होता है। हमें ना एक फ्रूट से एक ही नट मिलता है, इसलिए मार्केट में कैशू नट। अभी देखो मशीन डाल दे, इसमें निकालते हैं ঠান্ডা সব শেষে আমাদের স্পাইনে একদম কোল্ড ওয়াটার দিয়ে দিল, দেওয়ার পর আমাদের ফেনি দিল। সবাই ফেনি টেস্ট করলাম কেমন খেতে। আমাদের স্পাইস গার্ডেন ঘুরে খুবই ভালো লাগলো। আপনারাও এলে অবশ্যই এই স্পাইস গার্ডেনটা এক্সপ্লোর করবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। টাটা বন্ধুরা।